ট্রেডিং শেখাটা মানে অনেক সময় বেশ জটিল একটা ধাঁধার মতো লাগে, তাই না? কিন্তু কি হবে যদি বলি পুরো ব্যাপারটাকে একটা পরিষ্কার ধাপে ধাপে সাজানো যাত্রার মতো করে দেখা যায়? ঠিক তাই। আজকে আমরা ঠিক এটাই করতে চলেছি। একটা ট্রেডিং কোর্সের সিলেবাসকে আমাদের গাইড হিসেবে ব্যবহার করে একদম শুরু থেকে, মানে একজন নতুন ট্রেডার থেকে কিভাবে একজন দক্ষ এক্সপার্ট হয়ে ওঠা যায়, সেই পুরো রাস্তাটা আমরা একসাথে দেখব। তো এই যাত্রার শেষটা কোথায়? আমাদের আসল লক্ষ্যটা কিন্তু শুধু চার্ট পড়তে শেখা নয়, না, একদমই না। লক্ষ্যটা হলো বাজারকে একদম ভেতর থেকে বোঝা। একজন নভিশ থেকে এমন একজন আত্মবিশ্বাসী অ্যানালিস্ট হয়ে ওঠা, যিনি জানেন যে মার্কেটটা শুধু সায়েন্স নয়, একটা আর্টও বটে। আর এই দুটোকে মিলিয়েই তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের এই যাত্রার রোডম্যাপটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে আমরা দেখব এই পথের শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে, মানে সেই প্রতিশ্রুতিটা কি। এরপর আমরা শিখব বাজারের নিজস্ব ভাষা। তারপর শিখব কিভাবে প্রাইস অ্যাকশন পড়তে হয়, একজন কোম্পানির মালিকের মতো করে কিভাবে বিনিয়োগ করতে হয়, আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়, কিভাবে একজন ডিসিপ্লিনড ট্রেডার হওয়া যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টপ, এই যাত্রার গন্তব্যটা আসলে কি? মানে যখন আমরা বলি একজন দক্ষ ট্রেডার, তখন ঠিক কি বোঝায়? এই দক্ষতা জিনিসটা দেখতে কেমন? একজন দক্ষ ট্রেডার ঠিক কি করতে পারেন? দেখুন, মূল কথাটা হলো স্বাধীনতা। ব্যাপারটা শুধু কয়েকটা টেকনিক শেখার মধ্যে সীমাবদ্ধ না। আসল বিষয়টা হলো এমন একটা দক্ষতা অর্জন করা, যেটা দিয়ে একজন নিজেই মার্কেট অ্যানালাইজ করতে পারবেন, সুযোগগুলো খুঁজে বের করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাসের সাথে নিজের সিদ্ধান্তটা নিতে পারবেন, অন্য কারো টিপসের ওপর নির্ভর না করে। যে কোনো নতুন দেশে গেলে যেমন আগে তার ভাষাটা শিখতে হয়, তাই না? মার্কেটও ঠিক সেরকমই একটা আলাদা জগৎ, আর তারও একটা নিজস্ব ভাষা আছে। তো চলুন সেই ভাষার কিছু বেসিক শব্দ বা বর্ণমালা শিখে নেওয়া যাক, যেগুলো ছাড়া একজন ট্রেডারের এক পাও চলা মুশকিল। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। মার্কেট বলতে কিন্তু একটা মাত্র জিনিস বোঝায় না। এটাকে বরং কয়েকটা আলাদা আলাদা খেলার মাঠের মতো ভাবা যেতে পারে। যেমন ধরুন, স্টক মার্কেট একটা মাঠ, ফরেক্স আরেকটা, আমার কমোডিটি আরেকটা। প্রত্যেকটা মাঠের খেলার নিয়ম আলাদা, সরঞ্জামও আলাদা। আর একজন ভালো খেলোয়াড়, মানে ভালো ট্রেডারকে, এই সবগুলোই জানতে হয়। এই ভাষার বর্ণমালাটা কি? সেটা হলো OHLC, মানে ওপেন, হাই, লো, ক্লোজ। যে কোনো চার্ট পড়ার জন্য এটাই হলো একেবারে গোড়ার কথা। মানে বিল্ডিং বানানোর জন্য যেমন ইট লাগে, চার্ট বোঝার জন্য তেমনি OHLC লাগে। এই চারটে ডেটা পয়েন্টই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে লড়াইটা হয়েছে, সেটার পুরো গল্পটা বলে দেয়। আচ্ছা, OHLC যদি বর্ণমালা হয়, তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হলো সেই বর্ণমালা দিয়ে তৈরি করা শব্দ বা ছোট ছোট বাক্য। প্রত্যেকটা প্যাটার্নের একটা নিজস্ব মানে আছে, একটা গল্প আছে। যেমন ধরুন, একটা হ্যামার প্যাটার্ন। এটা দেখলে মনে হতে পারে যে বিক্রেতারা দুর্বল হয়ে পড়ছে, আর এবার হয়তো ক্রেতারা বাজারটা দখল করে নেবে। এই প্যাটার্নগুলোই কিন্তু আমাদের পরবর্তী মুভের জন্য সিগন্যাল দেয়। বেশ, আমরা তো বর্ণমালা আর শব্দ শিখে নিলাম। এবার সময় হলো সেই ভাষা ব্যবহার করে পুরো গল্পটা পড়ার। মানে প্রাইস অ্যাকশন আর প্যাটার্নগুলোকে একসাথে মিলিয়ে কিভাবে বাজারের ভেতরের খবরটা বের করা যায়, চলুন সেটা দেখি। এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়, যেখানে থিওরি বাস্তবে পরিণত হয়। গল্পটা পড়ার জন্য আমাদের কিছু টুলস লাগবে, যার মধ্যে সবচেয়ে বেসিক হলো সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইন। এগুলোকে বলা যায় টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তি। ট্রেডাররা এই লেভেলগুলো দেখে বোঝার চেষ্টা করেন যে ঠিক কোন জায়গায় ক্রেতাদের ভিড় বেশি বা কোথায় বিক্রেতারা ঝাঁপিয়ে পড়তে পারে। এগুলো অনেকটা চার্টের উপর আঁকা একটা অদৃশ্য গাইডলাইনের মতো, যা আমাদের বলে দেয় দাম কোন দিকে যেতে পারে। আর এই চার্ট প্যাটার্নগুলো ঠিক যেন রাস্তার ট্রাফিক সিগন্যালের মতো কাজ করে। কিছু প্যাটার্ন, যেমন রিভার্সাল প্যাটার্নগুলো, আমাদের সিগন্যাল দেয় যে সাবধান, এবার হয়তো ইউ টার্ন নিতে হবে, মানে ট্রেনটা ঘুরে যেতে পারে। আবার অন্যগুলো, মানে কন্টিনিউয়েশন প্যাটার্ন, বলে যে সব ঠিক আছে, শুধু একটা ছোট ব্রেক নেওয়া হচ্ছে, এরপর আবার আগের পথেই যাওয়া হবে। একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার।
এই যে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো, এগুলো কিন্তু কোনো ম্যাজিক না যে আপনাকে বলে দেবে মার্কেট কোথায় যাবে। এগুলোকে বরং একটা গাড়ির ড্যাশবোর্ডের মতো ভাবুন। স্পিডোমিটার যেমন গাড়ির স্পিড দেখায়, ফুয়েল গজ যেমন তেল দেখায়, ঠিক তেমনি আরএসআই মার্কেটের মোমেন্টাম দেখায়, বলিঞ্জার ব্যান্ডস দেখায় ভলেটিলিটি। এগুলো আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আমাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয় না। এতক্ষণ তো আমরা চার্ট আর টেকনিক্যাল ব্যাপার-স্যাপার নিয়ে কথা বললাম। এবার চলুন একটু গিয়ার শিফট করা যাক। এখন আমরা চার্টের আঁকিবুকির পেছনে যে আসল ব্যবসাটা লুকিয়ে আছে সেদিকে নজর দেব। কারণ মনে রাখতে হবে, প্রত্যেকটা স্টক কিন্তু একটা সত্যিকারের জীবন্ত ব্যবসার অংশ। তো এবার আমরা একজন বিজনেসের মালিকের মতো করে ভাবতে শিখব। তো একজন মালিক কিভাবে চিন্তা করেন? তিনি একটা ফানেলের মতো করে ভাবেন, মানে ওপর থেকে নিচে। প্রথমে তিনি দেখেন পুরো দেশের অর্থনৈতিক অবস্থা কেমন। তারপর দেখেন তিনি যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছেন সেটার অবস্থা কী। আর সবশেষে তিনি নিজের কোম্পানির একদম ভেতরের খবর, মানে তার লাভ ক্ষতি, দেনা পাওনা, এইসব দেখেন। এই যে বড় ছবি থেকে শুরু করে একদম ডিটেলসে আসা, এটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সঠিক রাস্তা। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গিয়ে মূলত দুই ধরনের চিন্তাভাবনার স্টক পাওয়া যায়। একদিকে আছে গ্রোথ স্টক, মানে সেই সব কোম্পানি যাদের থেকে আশা করা হয় যে তারা রকেটের গতিতে বাড়বে। অন্যদিকে আছে ভ্যালু স্টক, মানে সেই সব আন্ডারডগ কোম্পানি যারা হয়তো এখন ভালো করছে না, কিন্তু তাদের আসল দামটা এখনকার শেয়ার প্রাইসের থেকে অনেক বেশি। একটা হলো ভবিষ্যতের উপর বাজি ধরা, আরেকটা হলো ডিসকাউন্টে ভালো জিনিস কেনা। দুটোই কিন্তু বিনিয়োগের নিজস্ব দর্শন। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখলাম, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও বুঝলাম, কিন্তু এবার আমরা এই পুরো পাজলের শেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন অংশটা নিয়ে কথা বলবো। আর সেটা হলো মাইন্ড গেম, মানে ট্রেডিংয়ের সেই ভেতরের খেলাটা যেখানে নিজের মন আর আবেগকে কন্ট্রোল করতে হয়। একটা প্রশ্ন করা যাক, একজন ট্রেডারের সবচেয়ে বড় শত্রু কে? অন্য কোনো বড় ট্রেডার, নাকি মার্কেট নিজেই? উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হতে পারেন। ট্রেডারের সবচেয়ে বড় শত্রু কিন্তু সে নিজেই। হ্যাঁ, ট্রেডিং সাইকোলজি এটাই বলে। আসল যুদ্ধটা হয় বাইরের কারোর সাথে না, নিজের ভেতরের ভয়, লোভ আর ইগোর বিরুদ্ধে। এই যে ভেতরের শত্রুরা, ভয়, লোভ, অহংকার আর ডিসিপ্লিনের অভাব, এরাই হলো আসল অন্তর্ঘাতক। এরাই আমাদের ভালো ভালো ট্রেড নষ্ট করে দেয়, আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এজন্যই তো বলা হয় সফল ট্রেডিংয়ের ৯০% হল সাইকোলজি। তাহলে এই শত্রুদের আটকানোর উপায় কি? একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী অস্ত্র হল ১ থেকে ২%-এর নিয়ম। নিয়মটা খুবই সিম্পল। কোনো একটা ট্রেডে নিজের মোট ক্যাপিটালের ১ বা ২%-এর বেশি ঝুঁকি নেওয়া যাবে না। কেন? কারণ এটা আপনাকে রক্ষা করবে। একটা দুটো ভুল ট্রেডের জন্য যেন পুরো অ্যাকাউন্টটাই শেষ না হয়ে যায়, সেই সুরক্ষা কবচ হলো এই নিয়মটা। এটাই আপনাকে লম্বা রেসের ঘোড়া বানাবে। আর এই নিয়মটা ঠিকভাবে মানার জন্যই আসে পজিশন সাইজিংয়ের ধারণা, মানে কতগুলো শেয়ার কেনা হবে সেটা নির্ভর করবে ঝুঁকির ওপর, আবেগের ওপর নয়। আসল কথাটা হলো কত টাকা জেতা যাবে তার থেকে অনেক বেশি জরুরি হলো হারলে কত টাকা হারাতে হতে পারে সেটাকে কন্ট্রোলে রাখা। কারণ মার্কেটে টিকে থাকাটাই আসল জয়। তো এই পুরো যাত্রার শেষে আমরা কি পাচ্ছি? একজন রূপান্তরিত বিশ্লেষক, এমন একজন মানুষ যিনি এখন আত্মবিশ্বাসের সাথে মার্কেট অ্যানালাইজ করতে পারেন, শুধু ট্রেডিং নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পোর্টফোলিও বানাতে পারেন, নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আর সবচেয়ে বড় কথা, একজন প্রফেশনালের মতো নিজের রিস্ক আর আবেগ দুটোকেই ম্যানেজ করতে পারেন। তাহলে জ্ঞান, টুলস, ডিসিপ্লিন, এই সব কিছু মিলিয়ে কি একজন সফল ট্রেডারের কমপ্লিট রেসিপি তৈরি হয়ে গেল? আমরা তো পুরো যাত্রায় একটা দারুণ রোডম্যাপ দেখলাম, কিন্তু সত্যি বলতে মার্কেটের শেখার জার্নিটা আসলে কখনো শেষ হয় না। হয়তো সাফল্যের আসল রেসিপিতে এমন আরও কিছু উপাদান লাগে যা কোনো কোর্সের সিলেবাসে শেখানো যায় না। কি সেই উপাদান? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?